প্রচণ্ড শীতের এই বিকালবেলায় হঠাৎ এভাবে বৃষ্টি শুরু হবে ভাবেনি শুভ্র। অফিসে যাওয়ার তাড়ায় মুখে আধ ঘন্টা যাবৎ জ্যামে আটকে আছে সে। ব্যাপারটা যথেষ্ট বিরক্তিকর, আর তাতে শুভ্র যথেষ্টই বিরক্ত। স্টিয়ারিংয়ে হাত রেখে চোখ মুখ কুঁচকে এক রাশ বিরক্তি নিয়ে বসে আছে। হঠাৎই কোথা থেকে একটা মেয়ে সে ঠেলে ঠুলে গাড়িতে উঠে তার পাশের সিটে বসে পড়ল। ঘটনার আকস্মিকতায় শুভ্র স্তব্ধ। এই মুহূর্তে তার রিয়াকশন কেমন হওয়া উচিত সে নিজেও বুঝতে পারছে না। মেয়েটির মধ্যে জড়তার ছিটে ফোটাও নেই, যা শুভ্রকে অবাকের চরম সীমানায় যেতে বাধ্য করল। অপরিচিত একটা মানুষের গাড়িতে উঠেও কোনো মেয়ে যে এভাবে ভাবলেসহীনভাবে চুল ঝাড়তে পারে শুভ্রর জানা ছিল না। মেয়েটা তার চুলের পানি ছাড়ছে, যার পানি এসে পড়ছে শুভ্রের মুখে। শুভ্রর এবার প্রচণ্ড রাগ লাগছে। একে তো বিনা অনুমতিতে গাড়িতে উঠে বসেছে, তার উপর পানি ছিটাছিটি করছে অসভ্য মেয়ে। শুভ্র সিদ্ধান্ত নিয়েছে এই মেয়েটাকে সে এবার ইচ্ছে মতো বকা দেবে। কিন্তু সে কিছু বলে ওঠার আগে মেয়েটি বলতে শুরু করলো। পাগল হয়ে গেছো তুমি? একটা বার আমার কথা মনে হলো না? ঢ্যাং ঢ্যাং করে চলে এলে। দেখছো বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়ে গেছে আমার। এক্সকিউজ মি। হোয়াট এক্সকিউজ মি? আজ আমি মামনিকে গিয়ে সব বলবো। তুমি যে আমায় একটুও ভালোবাসো না তা বেশ বুঝতে পারছি। বিয়ের আগে কত কেয়ার, আর এখন কেয়ারের কেটা পর্যন্ত তোমার মধ্যে নেই। শুভ্রর মাথা টোটালি হ্যাং। কি বলছে এই মেয়ে? এমনভাবে কথা বলছে যেন মেয়েটা তার কত পরিচিত। শুভ্রর মনে এই মুহূর্তে একটা কথাই আসছে, আর তা হলো মেয়েটা বড্ড পাগল। ও হ্যালো মিস, আপনি কি আমাকে চিনেন? আর এভাবে আমার গাড়িতে উঠে এলেন কেন? ন্যূনতম ম্যানার্স নেই আপনার মধ্যে? আর কিসের ভালোবাসা, কিসের বিয়ে? আপনি কি পাগলাগারদ থেকে পালিয়ে এসেছেন নাকি? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন শুভ্র? প্রথমত দোষটা তোমার, আর এখন আমাকেই কথা শোনাচ্ছ, আবার না চেনার ভান মারছো। সমস্যাটা কি তোমার? আমি বুঝতে পারছি না, বলবা প্লিজ? শুভ্র যেন এবার আকাশ থেকে পড়ল। এটা কি করে সম্ভব? শুভ্র যতটুকু মনে আছে সে মোটেও মেয়েটাকে তার নাম বলেনি। তাহলে মেয়েটা তার নাম জানলো কি করে? কি হচ্ছে এসব? আপনি নামবেন প্লিজ? প্লিজ নামুন আমার গাড়ি থেকে। যত সব আজাইরা ঝামেলা। তোমার কাছে এখন আমি ঝামেলা হয়ে গেলাম? টানা 3 বছর আমার পেছনে যখন ঘুরেছো তখন মনে ছিল না যে আমি আজাইরা ঝামেলা? তখন তো মধু লাগতো। মধু খাওয়া শেষ তো, এখন আমি তিতা করলা, তাই না? শুভ্রর এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। কোথাকার কোন মেয়ে এসে তাকে যাতা বলছে, আর সে বসে বসে শুনছে। বাহ, অসাধারণ! কিন্তু এখন আর বসে থাকা যায় না। এই মেয়ের বক বক শুনে মাথা নষ্ট করার মতো সময় শুভ্রর নেই। তাই গাড়ি থেকে বেরিয়ে মেয়েটাকে টেনে বের করে রাস্তায় দাঁড় করিয়ে দিল। মেয়েটি অবাক চোখে তাকিয়ে আছে, যেন সে এতটুকু আশা করেনি। না করলে নাই, তাতে শুভ্রর কি? ওকে কারো আশা পূরণের ঠিকদারি রেখেছে নাকি? অবশ্যই না। তাহলে এই মেয়ের জন্য সমবেদনা দেখানোর প্রশ্নই ওঠে না। এইসব ভাবতে ভাবতে শুভ্র গাড়ি চালাতে মন দিল। সারাটা সন্ধ্যা অসম্ভব ব্যস্ততায় কেটেছে শুভ্রর। এত ব্যস্ততার মাঝেও মনের ক্যানভাসে অপরিচিতা মেয়েটির মুক্তি ভেসে উঠছিল বারবার। বিস্ময় মাখা টলমলে চোখ, ঠান্ডায় কেঁপে ওঠা তার পাতলা ঠোঁট, বৃষ্টির ঝাপটায় ভিজে যাওয়া তার লম্বা চুল যেন খুব করে টানছে শুভ্রকে। কিন্তু আবরার শুভ্র এসব রাগে সাড়া দেওয়ার সময় থাকলে তো সে তো কাজের দুনিয়ায় অন্ধপতি। মেয়েটির চিন্তাকে জলাঞ্জলি দিয়ে এক বুক ক্লান্তি নিয়ে শুভ্র রাত 11টায় বাড়ি ফিরল। বাড়িতে নিজের রুমে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল শুভ্র। গাড়ির সেই মেয়েটা তার রুমেও ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনির আঁচড় কাটছে। পরনে লাল শাড়ি, হাতে লাল চুড়ি, মুখে একটু বো বো ভাব। কিন্তু কথা হলো, মেয়েটি এখানে কি করছে? তাও আবার এমন সাজে। হচ্ছেটা কি? যে শুভ্রর রুমে কেউ পা রাখার সাহস পায় না, সেখানে একটা পুচকি মেয়ে গিন্নি সেজে বসে আছে।
এসব কি মানা যায়? শুভ্রর মাথা নষ্ট প্রায়। এসব কি হচ্ছে তার সাথে? এই মেয়ে তার রুমে কি করে? এটা কিভাবে সম্ভব? বাড়িতে এতগুলো মানুষ, অথচ এই মেয়েকে কেউ বাড়িতে ঢুকতে দেখলো না। স্ট্রেঞ্জ। শুভ্র আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালো। লাল শাড়িতে অপরূপা সুন্দরী, যাকে বলে ঠিক তেমন সুন্দর মেয়েটি। এমন সুন্দর একটা মেয়ে নিজেকে তার বউ হিসেবে দাবি করছে। তাতে শুভ্রর খুশিতে নাগিন ডান্স দেওয়া উচিত, কিন্তু শুভ্রর মধ্যে কোনো খুশি খুশি ভাব দেখা যাচ্ছে না, বরং তার চোখে মুখে বিরক্তির স্পষ্ট। আর কপালের ভাঁজ তার চিন্তার আকার প্রকাশ করে চলছে ক্রমাগত। তার মাথায় এখন শুধু একটাই প্রশ্ন, কে এই মেয়ে? শুভ্রর ভাবনার সুতোকে ছিন্ন বিচ্ছিন্ন করে মেয়েটি লাফিয়ে তার সামনে এসে দাঁড়ালো। শুভ্র, তুমি চলে এসছো? এত লেট কেন করো অলওয়েজ? আমি তোমার উপর রেগেছিলাম, কিন্তু দেখো, তোমার মুখ দেখার সাথে সাথে সব রাগ হাওয়া। মেয়েটি কথাটা বলেই শুভ্রকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। এমন কিছু হবে তা শুভ্র চিন্তাও করতে পারেনি। তার শরীরে যেন বিদ্যুৎ খেয়ে গেল। এতক্ষণ শুভ্র ভাবছিল হয়তো তার সাথে হ্যালোসিনেশন টাইপ কিছু হচ্ছে, বাট এখন মনে হচ্ছে ব্যাপারটা বাস্তব। কিন্তু আবার সেই কিন্তু শুভ্র সব চিন্তা ভাবনাকে উড়িয়ে দিয়ে মেয়েটিকে এক ঝটকায় নিজের থেকে ছাড়িয়ে নিল। এই মেয়ে, কে আপনি? হ্যাঁ, একজন অপরিচিত মানুষের বেডরুমে বউ সেজে বসে আছেন, আবার মাখামাখি করতে আসছেন। লজ্জা শরম নেই নাকি? আর ইউ লস্টেড? মেয়েটি ছলো ছলো চোখেই তাকিয়ে আছে, যেন এমন কিছু হবে সেটা সে প্রত্যাশাই করেনি। তার চোখে যেন হাজার অভিযোগ, হাজার প্রশ্ন। শুভ্র, তুমি এমন কেন করছো? কি করেছি আমি? বিকেল থেকে অদ্ভুত ব্যবহার করছো। দেখো, তুমি যদি মজা করে থাকো তো এখন এসব বন্ধ করো। আমার মোটেও ভালো লাগছে না, বলে দিলাম। এবার রাগ করলে তুমি আমাকে কিছুতেই মানাতে পারবে না। চুপ! এসব ন্যাকা কান্না বন্ধ করুন। আপনি রাগ করুন বা সুইসাইড করুন, আই ডোন্ট কেয়ার, বাট আপাতত আমার ঘর থেকে, ইভেন আমার বাড়ি থেকে বিদায় হন, নয়তো পুলিশ ডেকে হ্যারাসমেন্টের কেস দিয়ে দিব। গেট লস্ট! শুভ্র, তুমি আমার মৃত্যু কামনা করছো? আর কি বললে? আমি বাড়ি থেকে যাব? পাগল হয়ে গেছো তুমি? কি আজে বাজে কথা বলছো? যা বলছি তাই, জাস্ট গেট লস্ট। শুভ্রর কথাটা শেষ হতে না হতেই মেয়েটি শুভ্রকে টেনে বিছানায় ফেলে দিয়ে শুভ্রর ওপর উঠে বসলো। কি সমস্যা তোর? কি? হ্যাঁ, বিকেল থেকে খেয়াল করছি খুব বার বেড়েছে না? কোন মেয়ের সাথে প্রেম লীলা করে বেড়াচ্ছিস যে আমাকে ভুলে গেছিস? বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস, বল। শুভ্র ঘটনার আকস্মিকতায় ভ্যাবাচেকা খেয়ে গেছে। ওর মাথাটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। কোনো মেয়ের এতটা কাছে আসা হয়নি কখনো। কথাগুলো যেন সব অগোছালো হয়ে জড়িয়ে যাচ্ছে। দেখুন, সরুন বলছি। ভালো হচ্ছে না কিন্তু, সরুন। শশ, কি আপনি আপনি করছো বেবি? হুম, কার কাছে মধুর চাক পাইছো যে আমি এখন আপনি হয়ে গেছি? হুম 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 মেয়েটি কথা বলতে বলতে শুভ্র ঠোঁটের দিকে এগিয়ে আসতেই শুভ্র হার্টবিট বেরিয়ে আসার উপক্রম। কোনো রকম চোখ খিচে বন্ধ করে নিল সে। কপালে এই শীতেও অল্প অল্প ঘামের ছড়াছড়ি। হঠাৎই শুভ্র তার মুখে হালকা বাতাস অনুভব করে চোখ মেলে তাকালো। মেয়েটি তার মুখে ফু দিচ্ছে। শুভ্র তাকাতে খিলখিল করে হেসে ওঠে, মুখ বেঙিয়ে রোম থেকে বেরিয়ে গেল। সবকিছুই যেন মাথার উপর দিয়ে গেল তার। তাড়াতাড়ি উঠে বসে কয়েক দফা শ্বাস টেনে নিল। উফ, আর একটু হলেই হয়তো শ্বাসটা আটকে যেত। এইসব কিছু রিয়ালিটি হতেই পারে না। নিশ্চয়ই এইসব শুভ্রর হ্যালুসিনেশন। হ্যাঁ, তাই হবে। কাল সকালে শুভ্র সাইকিয়াট্রিস্ট এর কাছে যাবে। এভাবে কাল্পনিক বইয়ের প্যারা নিয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। ভাবতে ভাবতে ডান পাশের দেওয়ালটাতে তাকিয়ে আবারও একচোট অবাক হতে হলো তাকে। এ কি? এ তো শুভ্র বিয়ের ছবি। আর পাশে বসে যে দাঁড়িয়ে থাকা মেয়েটিও তার পরিচিত। এই সে মেয়ে যার সাথে কিছুক্ষণ আগে এসে ঝগড়া করলো। কিন্তু এটা কি করে সম্ভব? হাও হাও? তার ভাবনার মাঝপথেই কানে ভেসে এলো
তুমুল হাসির শব্দ। সবাই মিলে এমন পাগলের মতো হাসছে কেন শুভ্র বুঝতেই পারছে না। এই মাঝরাতে হাসির কম্পিটিশন শুরু করলো নাকি? শুভ্র রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে গেল। ডাইনিং এ সবাই বসে আছে। সবার সাথে আছে সাহেল আর তার একদিনের বউ। সাহেলের কথা প্রতি উত্তরেই যে সবাই এভাবে হেসে উঠেছে তা বুঝতে আর বাকি রইল না শুভ্রর। কিন্তু এই আহাম্মকটা এত রাতে বাসায় কি করছে? কিরে শুভ্র, ভাবির হাতের খাবারের টানে আমি 3 ঘন্টার জামে ঠেলে ঠুলে মাঝরাতে হাজির, আর তুই এইভাবে ভেটকি মাছের মতো ভেটকায় আছোস কেন? ভাবি শব্দটা শুনেই বুঝতে পারলো সাহেলও এই মেয়েটাকে তার বউ বলে সম্বোধন করছে। কি আশ্চর্যের বিষয়! যার বউ তারই মনে নেই, আর বাকি সবার আনন্দের সীমা নেই। কি ঝামেলা রে বাবা! শুভ্র, দাঁড়িয়ে আছিস কেন বাবা? শরীর খারাপ? এখনো তো ফ্রেশই হোসনি। জলদি গিয়ে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আয়। খেতে হবে তো নাকি? না মামুনি, ছেড়ে দাও, আজ ওর ক্ষুধা নেই। আজকাল বাইরের মধু বেশি মিষ্টি লাগছে কি না, ঘরের ভাত গলা দিয়ে নামবে না। কি বলছো এসব বৌমা? ভাবি, তোমার কথায় রহস্যর গন্ধ পাচ্ছি, কাহিনী কি বলো তো? কিছু না, ওনের পেট ভরা তাই বললাম, ব্যাস একটুকুই। শুভ্র আর কথা বাড়ালো না, চুপচাপ রোমে ফিরে এলো। টেনশনে ক্ষুধা তৃষ্ণা সব মরে গেছে বলে মনে হচ্ছে। ওদের কথাগুলো খুব স্বাভাবিক ছিল। ওদের কথায় এটাই স্পষ্ট মেয়েটা শুভ্রর বউ। কিন্তু তার কিছু মনে পড়ছে না কেন? লাইফে বাকি সব ঠিকঠাক, শুধুমাত্র এই বউ বিষয়টি চেঞ্জ হয়ে গেল কিভাবে? এটা কিভাবে হতে পারে? শুভ্রর এখন কি করা উচিত? মেয়েটিকে মেনে নিয়ে সবার সাথে তাল মেলাবে, নাকি বলে দেবে যে তার কিছুই মনে নেই? মেয়েটির নামটা পর্যন্তও জানে না শুভ্র। কিভাবে মানিয়ে নেবে সে? তখনই দরজা খোলার শব্দে ফিরে তাকালো শুভ্র। হ্যাঁ, মেয়েটা এসেছে, যে নাকি তার বউ। শুভ্র বিছানায় আধশো অবস্থায় বসেছিল। মেয়েটিকে দেখে কিছুটা নড়ে চড়ে বসে বলে উঠল, শুনুন। কি সমস্যা? হ্যাঁ, আবার আপনি আপনি শুরু করছো? না মানে শুনো। জি বলো। তো তোমার নাম কি? কথাটা শুনে মেয়েটা এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। কি ব্যাপার, কি খুঁজছো? ঝাড়ু। কেন? বিয়ের 1 বছর পর তুমি আমার নাম ভুলে গেছো। অসাধারণ না ব্যাপারটা? তাই ভাবছি ঝাড়ুর বাড়ি দিয়ে অভিবাদন জানাবো। কথায় আছে না, মারের উপর ঔষধ নেই। এই না না, লাগবে না, আমি ঘুমাচ্ছি। 1 বছর, লাইক সিরিয়াসলি? আমি 1 বছর ধরে ম্যারিড আর আমি নিজেই জানি না? উফ, এত কনফিউশন নিয়ে বাঁচা যায়? ঘুমোবে ভালো কথা, বিছানায় কেন? তো কই ঘুমাবো? জাহার নামে চৌরাস্তায়, বাট খাটে না। সারাদিন আমার সাথে ভাওতাবাজি করে এখন আসছে খাটে ঘুমোতে। নামও বলছি, এক্ষুনি নামবা। আরে আমি ঘুমাবোটা কোথায়? সোফায় ঘুমাও, বেলকুনিতে ঘুমাও, চাইলে ওয়াশরুমে ঘুমাও। আই ডোন্ট কেয়ার, বাট বিছানায় নয়। এই ঠান্ডায়? জি হ্যাঁ, এই ঠান্ডায়। ওহো, 1 সেকেন্ড। একটা কাজ করো, তোমার ওই প্রেমিকার কাছে চলে যাও, তাহলেই তো হয়। মামলা ডিসমিস। ছি ছি, কি বলছো এসব? তুমি থাকতে অন্য মেয়ের কাছে কেন যাব? এসব ভাবাও পাপ। তেল মারা বন্ধ করো, গেট লস্ট। ওকে ওকে, যাচ্ছি। কুল। শুভ্র সোফায় চুপচাপ বসে আছে আর মহারানী আরামে ঘুমাচ্ছে। একদিনে শুভ্রর লাইফটা যে এমন অগোছালো হয়ে যাবে কে জানতো? নিজের রুমেই নিজেকে রোহিঙ্গা রোহিঙ্গা লাগছে শুভ্রর। আচ্ছা, এটা কি স্বপ্ন? ঘুমিয়ে পড়লে শেষ হয়ে যাবে টাইপ। শুভ্র এবার ঘুমানোর চেষ্টায় মেতে উঠল, যেন ঘুম থেকে উঠলে সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু এত সহজে নিস্তার মিলল না তো। হতচ্ছাড়া ঘুম চোখে ধরাই দিচ্ছে না, আর এইদিকে শীতে কুকড়ে যাচ্ছে শরীর। শুভ্র ডিসিশন নিয়ে নিচ্ছে, এটা যদি স্বপ্ন হয়ে থাকে তো সে আর কোনোদিন বিয়েই করবে না। বউরা কি মারাত্মক হয়! বাপ রে, শুভ্রর মতো বাঘকে মিনি বিড়াল বানিয়ে ছেড়ে দিছে। হালকা রোদে ঝিলিকে ঘুম ভাঙলো শুভ্রর। নিচে দিকে তাকিয়ে অবাক হলো সে। ওর গায়ে কম্বল জড়ানো, কাল রাতে কম্বল তার ভাগ্যে জুটেনি। নিশ্চয়ই এটা তার হঠাৎ উদয় হওয়া বইয়ের কাজ। ভাবতে মনটা খুশি খুশি হয়ে গেল শুভ্র। যাক বাবা, মায়া দয়া আসে তাহলে। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলো শুভ্র। এ কি 12টা বাজে, আর তাকে কেউ ডাকেনি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না খেয়ে অফিসে রওনা দিল।
সাথে নিয়ে গেল হাজারো টেনশন। শুভ্র কি পাগল হয়ে গেছে, নাকি ওর মেমোরি লস হয়েছে? কিন্তু মেমোরি লস হলে তো সবাইকে ভুলে যাওয়ার উচিত, বা নির্দিষ্ট একটা টাইমিং। বাকি সব তো ঠিকই আছে, শুধু একটা মানুষকে ঘিরে সব ভুলে গেছে সে। কিভাবে সম্ভব এটা? এটা কি নতুন কোনো রোগ? স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন ম্যানেজার সাহেব, কোনো কাজ ছিল? জি, এখানে একটা সাইন লাগবে। আর স্যার আজ 5টায় একটা মিটিং আছে, আর একটা মিটিং রাত 9টায়, সিক্রেট মিটিং সামনের ডিলের জন্য। ও হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মনে করে দেওয়ার জন্য থ্যাঙ্কস। প্রেজেন্টেশন এখনও রেডি করা হয়নি। ইটস মাই প্লাজার স্যার, আসছি। ম্যানেজার সাহেব, জি স্যার। আমি কি ম্যারিড? ম্যানেজারের চোখে বিস্ময়ের চাপ। এমন একটা প্রশ্ন তার দিকে ছোড়া হবে হয়তো সে কল্পনাও করেনি। সরি স্যার। নাথিং নাথিং, আপনি আসুন। ম্যানেজার চলে যাওয়াতে শুভ্র যেন হাঁপ ছেড়ে বাঁচল। কে জানে আর একটু হলে ম্যানেজার তাকে পাগল ভেবে বসতো কিনা। আচ্ছা, ফেসবুকে তার অ্যাবাউটে চেক করলেই তো উত্তর পাওয়া যায়। শুভ্র তাড়াতাড়ি ফেসবুক লগ ইন করলো। অ্যাবাউট চেক করার আগে শুরু হলো মেসেজের তুমুল বর্ষণ। মনে হচ্ছে সবাই যেন তার জন্যই অপেক্ষা করছিল। মেসেজ চেক করে শুভ্র অবাক, আরে এটা তো সব তার ভার্সিটি ফ্রেন্ড। মুহূর্তে মনটা ভালো হয়ে গেল শুভ্রর। কিন্তু কথাই আসছে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না। শুভ্রর ক্ষেত্রেও তাই ঘটল। বন্ধুর করা ছোট্ট একটা প্রশ্নে তার মনটা আরো খারাপ হয়ে গেল। দোস্ত, ভাবি কেমন আছে রে? তোদের বিয়ের পর আর দেখা হয়নি। শুভ্র কোনো উত্তর না দিয়ে অ্যাববি থেকে বেরিয়ে এলো। তার ফ্রেন্ড সার্কেলের সবাইও জানে যে সে ম্যারিড, বাট সে নিজেই জানে না। ব্যাপারটা নির্দ্বিধায় হাস্যকর। হঠাৎই ফোন বেজে উঠল। স্ক্রিনে রোহানের নাম ভাসতেই তুলে নিল ফটাফট, রহস্যের সমাধান পাওয়ার আশায়। হ্যালো। দোস্ত, আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড ইয়ার। মি টু, বাট তুই ডিসঅ্যাপয়েন্টেড কেন? ভাবি কনসেপ্ট করছে আর তুই আমাকে জ্বালানি না। কি? শুভ্র মাথায় যেন এবার আকাশে ভেঙে পড়লো। তার জানা মতে সে এখনো পিওর ভার্জিন, আর এখন শুনছে সে নাকি বাপও হয়ে যাচ্ছে। আরে বেটা, সে তো নিজেই জানে না যে তোকে কি বলবে, কেমনি কি। উফ উফ, আর কি বাকি আছে শোনার? রাত 12টা বাজে। শুভ্র বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে ইচ্ছে করছে না। এসব অজ্ঞতা ঝামেলা তার আর ভালো লাগছে না। তবুও সে দরজা টপকালো। এ কি, পুরো বাড়ি এমন অন্ধকার হয়ে আছে কেন? শুভ্র ফোনের লাইটটা জেলে কয়েকবার মা বলে ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ নেই। অন্ধকারে হাত ধুয়ে সুইচ অন করতে মনে হলো বোম ফুটলো। চমকে পেছনে তাকাতে সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে শুভ। আজ যে শুভর জন্মদিন তা শুভর মাথায় ছিল না। এত টেনশনে মনে থাকার কথাও না। সবার দিকে তাকিয়ে শুভ্র বেশ অবাক। প্রায় 20-30 জন হবে, আর সবাই ওর ভার্সিটির ক্লোজ ফ্রেন্ড। ওর বাবা মা, ফুপা ফুফি, ওর কনফিউশনওয়ালা বউ, আর 2 জন অপরিচিত লোক। চারদিকে অসম্ভব সুন্দর সাজানো হয়েছে। তার বউটাকে হুড়পড়ি লাগছে, হালকা গোলাপি শাড়িতে একদম মায়াবতী। বউ যখন পেয়ে গেছে, আজ রাতে বাসটা সেরে ফেললেই হয়। এমনিতেও প্রেমে তো পড়েই গেছে মনে হয়। শুভ্র চিন্তার সুতোকে টুকরো টুকরো করে তার বউ বলে উঠল, কি শুভ্র ভাই, কেমন দিলাম? বাই শব্দটা শুনেই শুভ্র কুপকাত। বউ তাকে বাই রাখছে, এ আবার কোন নতুন ড্রামা? মানে? দেখছো মামনি, শুভ্র ভাই এখন আমায় চিনতে পারেনি। আমি কিন্তু তাকে প্রথম দেখায় চিনে ফেলেছি। এসবের মানে কি? কি বলছো এসব? আরে ও তো রোদ, চিনিস নাই ওকে? ছোটবেলায় তোর পিছন পিছন ছুটতো। কি তুই মানে তুই ওই পিচ্ছি? এখন আর পিচ্ছি নাই, এখন আর ক্লাস 5-এ পড়ি না, গ্রাজুয়েশন করছি, এবার সেকেন্ড ইয়ার। তার মানে এসব প্রি প্ল্যান ছিল? পুরোটাই। তবে দোষটা তোমার ছিল। আমি তোমাদের বাড়িই আসছিলাম, রাস্তায় হঠাৎ এবার বৃষ্টি শুরু হবে বুঝতে পারিনি। তখনই কাকতালীয়ভাবে তোমাকে দেখতে পাই। প্রথমে না ছিলেও পরে ঠিক চিনে যাই। তাই তাড়াহুড়ো করে তোমার গাড়িতে গিয়ে বসি। এই ঠান্ডায় বৃষ্টিতে ভেজার ইচ্ছে আমার ছিল না। ভেবেছিলাম তোমায় বলবো পৌঁছে দিতে, কিন্তু তোমার তাকানো দেখেই বুঝতে পেরেছিলাম আমায় তুমি চেনোনি। তাই ভাবলাম একটু মজা করা যাক।
কিন্তু তুমি যাবে এভাবে গাড়ি থেকে নামিয়ে দেবে তাও ভাবিনি, তাও এই বৃষ্টির মধ্যে। কি নির্দয় তুমি। এবার বাকিটুকু আমি বলি। রোদ বাসায় এসে কাকিমণিকে সব বলেছিল। ভাগ্যক্রমে আমিও তখন এখানে। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছিল বেশ। ভার্সিটিতে যে ছেলে সবার সাথে প্র্যাঙ্ক করতো, তার সাথে প্র্যাঙ্ক করার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায় না। আর পরের দিনই তোর বার্থডে ছিল, তাই ভাবলাম এটা তোর জন্য বিগ সারপ্রাইজ হবে। তাই সব ভার্সিটির ফ্রেন্ডদের খুঁজে বের করে কন্ট্যাক্ট করে শুরু হলো প্ল্যানিং। তার সাথে আমাদের ছোটোখাটো রিউনিয়নও হয়ে গেল। তবে অল ক্রেডিট গোস টু রোদ। দারুণ অ্যাক্টিং করেছো, মানতেই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর বেডরুমের ওই ছবি? ওটা রোহানের কাজ। গ্রাফিক্স এডিটিংয়ে হ্যান ত্যান করে ওটা বানাইছে। দোস্ত, তোর ট্যালেন্ট আছে। থ্যাংক দোস্ত, অনেকদিন পর মনে হচ্ছে আবার ভার্সিটি লাইফে ফিরে এসেছি, সেই আগের দুষ্টামি। হারামির বাচ্চারা, তোগর তো আমি দেখে নিব। আর মা বাবা তোমরাও। তো মামু আর মামুনি আমার কথা রাখবে না, তা হতেই পারে না। তবে রে, তুই পুচকি হয়ে আমাকে ঝাড়ুপেটা করতে চাইলি? তোর লজ্জা করলো না? অশোভ মাইয়া, ঠাড়ায় দিমু একটা। একটুও করলো না, দোষটা তোমার ছিল। তুমি আমাকে চেনোনি, এটা তোমার অপরাধ। মাত্র 10 বছরে ভুলে গেছো? আমি তো তোমাকে ঠিকই চিনেছি, তাই শাস্তি তোমার প্রাপ্য। আসছে। তুই তখন ছিলি ক্লাস 5-এর বাচ্চা, আর আমি কলেজে পড়ি। আমার চেহারা আগের মতোই আছে, আর তুই টোটালি চেঞ্জ। তো কি করে চিনবো? কে বললো আগের মতো আছে? বহুত চেঞ্জ হয়েছে। আগে ছিল কিউট বলে, এখন হইছো হট। শয়তান বাচ্চা মেয়ে, হট কি বুঝিস? তো হট কি সেটা বোঝার এক্ষুনি তো সময়, শুভ্র ভাই। রোদের কথায় সবাই হেসে উঠল, কিন্তু শুভ্রর মোটেও হাসি পাচ্ছে না, বরং কষ্ট লাগছে, সাথে রাগও। রোদের মুখে ভাই ঢাকাটা মেনে নেওয়ার মতো না। আগেই তো ভালো ছিল, বউ হিসেবে টর্চার করছিল। শুভ্র ইচ্ছে হচ্ছে রোদকে একটা আছাড় দিতে। জীবনটা কি অদ্ভুত। ছোটবেলায় রোদ যখন তাকে শুভ্র শুভ্র করে অস্থির করে তুলতো, কি মায়ের না মারতো শুভ্র রোদকে। আর বলতো, কতবার বলছি ভাইয়া ডাকবি, আবার যদি শুভ্র ডাকিস খুন করে ফেলবো। আর আজ যখন ভাই ডাকছে, তখনও শুভ্র রাগ লাগছে। সময় আসলেই অনেক কিছু পাল্টে দেয়, মানুষের মনকেও। রাত 10:30। রোদ ছাদের এক কোণায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। মনটা হালকা খারাপ, কিন্তু কেন যে খারাপ তাই বুঝতে পারছে না। কি ব্যাপার, একা একা দাঁড়িয়ে আছিস যে? আমার তো আর জামাই নেই, থাকলে না হয় সাথে নিয়ে দাঁড়িয়ে থাকতাম। যেহেতু নেই, সেহেতু একা দাঁড়িয়ে থাকাই শ্রেয়। ওরে বাবা, তাই নাকি? তুই না শুধু সাইজেই বড় হয়েছিস, কথাগুলো এখনো আগের মতোই। মনে আছে তোমার আগের আমি কে? থাকবে না কেন? কি পাগলামিটাই না করতি ছোটবেলায়। হুম, সত্যি এখন মনে হলে নিজেই হাসি পায়। তোমার মনে আছে আগে তোমার মেয়ে কোনো ফ্রেন্ড তোমাদের বাড়ি এলে আমি ওদের চুলে চুইংগাম লাগিয়ে দিতাম? আর একবার তো ওদের খাবারে তেলাপোকা দিয়ে দিয়েছিলাম। তোমার এক বান্ধবী এটা নিয়ে কি লাফালাফি, বাপ রে বাপ, কি মারটাই মেরেছিলে সেদিন আমায়। খুব লেগেছিল না? আজ হঠাৎ এই প্রশ্ন, এত দরদ? প্রেমে পড়ে গেলে নাকি? সরি বলার সুযোগটাও তো দিসনি, হঠাৎই হাওয়া হয়ে গেলি। অভিমান হয়েছিল বুঝি খুব? না, সে ভুলিনি, অভিমান সে তো ভালোবাসার একটি অংশ। আবেগ টাবেগে এসব হয় না, জাস্ট আবেগ ভেবে ভুলে গিয়েছি ব্যাস। ও, ভালোবাসাটা হলো আসলে একটা ফুটন্ত গোলাপ, বুঝলে শুভ্র ভাই? ফুটতে দেরি, কিন্তু ঝরতে দেরি নয়। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন দেখা যাবে সে তোমার ভালোবাসা বুঝবে না, আবার যে তোমায় ভালোবাসবে তুমি তার ভালোবাসা বুঝবে না। এই লুকোচুরি খেলায় যখন ভালোবাসার উপলব্ধিটা হবে, তখন দেখা যাবে সে তোমার ধরা ছোঁয়ার বাহিরে, নয়তো তুমি নিজেই জড়িয়ে গেছো অন্য এক মায়াজালে। ভালোবাসাটা এক একটি দীর্ঘশ্বাস। মাঝরাতে বিষাক্ত বিছানায় শুয়ে পৃথিবীর 2 প্রান্তে থেকে হয়তো তুমি ভাববে তার কথা, আর সে ভাববে তোমার কথা। মাঝে থাকবে অসম্ভবের দেয়াল, আর সাথে থাকবে এক মুঠো দীর্ঘশ্বাস। বেশ আবেগ মাখা কথা বলতে শিখে গেছিস দেখি। তা তো আগে থেকেই বলতাম,
কিন্তু তোমার সেদিকে তাকানোর সময়ই ছিল না হয়তো তখন। শুভ্র কিছু বলতে যাবে তার আগে রোদের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে জানু লেখাটা দেখে মেজাজটা গরম হয়ে গেল শুভ্রর, কিন্তু কিছু না বলেই নিচে নেমে গেল। সিঁড়ির মাঝপথে রোদের কথাগুলো কানে আসছিল আর শরীর জ্বলে যাচ্ছিল শুভ্রর। কার সাথে এত ভেবি ভেবি করে কথা বলা, যত সব। নিজেকে কন্ট্রোল করে প্রায় 2 ঘন্টা পর শুভ্র ডাইনিংয়ে গেল। বাড়িতে অনেক মেহমান হওয়ায় আজ রাতে খাবার দেরিতে খাওয়া হচ্ছে। ওর কিছু ফ্রেন্ড রয়ে গেছে এখনো। শুভ্র নামতে শুভ্রর মা বলে উঠল, শুভ্র, রোদকে ডেকে আনতো। সে কখন ছাদে গেছে, এখনো আসেনি। কার সাথে এত প্রেমালাপ করিস যে বাকি পৃথিবীকে ভুলে যাস? 10 বছর আগে সেম প্রশ্নটা আমিও করেছিলাম। উত্তরটা কি হয়েছিল জানো? ছোট ছোটর মতো থাক, বউয়ের মতো তদারকি করতে আসিস না। আমার ব্যক্তিগত বিষয় তো নয়ই, গেট লস্ট। আমার উত্তরটাও আজ অনেকটা সেরকমই হওয়া উচিত, তাই না? বড় ভাই বড় ভাইয়ের মতো থাকো, জামাইয়ের মতো তদারকি করতে এসো না। আর আমার ব্যক্তিগত বিষয় তো নয়ই। কথাটি বলেই রোদ শুভ্র থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। শুভ্র হাতে থেকে ফোনটা নিয়ে একটা রাগী লোক নিয়ে নিচে নেমে গেল। শুভ্র আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। রোদ যে প্রতিটি কথায় ছোটবেলার কথা টেনে খোঁচা মারে, তা শুভ্রর মোটেও ভালো লাগে না। আরে শুভ্রকে জানতো না কি যে বুড়া বয়সে সে পুচকিমের প্রেমে পড়বে? কিন্তু রোদকে তা কিভাবে বুঝাবে? সে তো ছোটবেলায় ঝাঁস ঢালতেই ব্যস্ত। ধেৎ, ভাল লাগে না। পরের দিন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সোফায় বসতে রোদ আর তার ছবিটাই চোখে পড়লো। কি মিষ্টি লাগছে দুজনকে পাশাপাশি। ইস, যদি এভাবেই পাশাপাশি থেকে যেতে পারতো সারাটা জীবন। যদি কি, অবশ্যই পারবো, তাকে পারতেই হবে। এই পিছিটাকে তো তার চাই চাই, যেভাবেই হোক। রোদের কথায় ভাবনার প্রহর কাটিয়ে ফাঁস ফিরে তাকালো শুভ্র। ভাই, আসবো? আবার সেই ভাই? উফ, হ্যাঁ আয়। বিজি ছিল বুঝি? না তেমন কিছু না। কিছু বলবি? না, করব। কি করবি? ওই তো, ওই ছবিটা পারবো। তুমি নিশ্চয়ই খুব বিরক্ত হচ্ছিলে ছবিটার জন্য। সরি ভাই, ছবিটার কথা মাথাতেই ছিল না। কথাটা বলতে বলতে রোদ দেওয়াল থেকে ছবিটা খুলে নিয়ে বিছানায় বসে পড়ল। খুললি কেন? থাকলে কি সমস্যা হতো শুনি? কি যে বলো না, তোমার মনে আছে আগে আমার সাথে রিলেটেড কিছু তোমার রুমে থাকলে কি তুল কালাম বাঁধিয়ে দিতে? আর এটা তো স্বয়ং আমার ছবি, না বাবার রিস্ক নেওয়া দরকার নেই। এই ফ্রেমটা খুলছিস কেন? ছবিটা বের করে ছিঁড়ে ফেলবো তাই। কেন ছিঁড়তে হবে কেন? থাকতে দে না এমনি। একদম না। কাল পরশু যখন তোমার বউ আসবে আর স্টোর রুমের কোণে এটা পড়ে থাকতে দেখবে, কি পরিমাণ সন্দেহ করবে তোমায় ভাবতে পারছো? হয়তো ভাববে তুমি চুপি চুপি আরেক বিয়ে করেছিলে। ব্যাপারটা কিন্তু আমার ক্ষেত্রেও তাই। আমার বর যদি এমন পিক দেখে, বেচার কষ্ট পাবে। তো কি দরকার সংসারে আগুন জ্বালিয়ে? অবশ্যই ছিড়বো। এইভাবে শুরু হয়ে গেল তাদের টানা হিচ্ছা। একবার এদিকে তো আরেকবার ওদিকে, কে যেতে কে হারে অবস্থা। কিন্তু এ কি, যাহ বাবা, ছবিটা ছেড়ে 2 টুকরো হয়ে দুজনের হাতে থেকেই গেল। হলো তো শান্তি, এবার নাও তোমার ছবি। এ কি বৃষ্টি হচ্ছে? শীতে এমন বৃষ্টি? আমাকে বাংলায় স্বাগত জানাতেই হয়তো এই বৃষ্টির আবির্ভাব। কথাটা বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল রোদ। শুভ্র সেখানে শটান দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ চুপচাপ ছেঁড়া ছবির দিকে তাকিয়ে থেকে ছবিটা পরম যত্নে ডয়ারে রেখে দিল। রোদের কথা মতো আজ শুভ্রর বুকে রয়ে গেছে শুধু এক মুঠো দীর্ঘশ্বাস। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো শুভ্র। যেখানে দাঁড়িয়ে সামনের দিকে তাকাতে স্তব্ধ হয়ে গেল শুভ্র চোখ। গার্ডেনে বৃষ্টিতে ভিজছে রোদ। কালো পাড়ের খয়েরি শাড়িটা লেপটে আছে শরীরে। কোমরের নিচ পর্যন্ত নেমে যাওয়া চুলগুলো পিঠ ঢেকে আছে অগোছালো ভাবে। বকুল ফুলে হেলে পড়া একটা ঢাল ধরায়
অদম্য প্রয়াসে লাফালাফি করছে সে ক্রমাগত। শুভ্র চোখ যেন স্থির হয়ে আছে রোদের ঠোঁট জোড়াতে। ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে ওর পাতলা ঠোঁট জোড়া। মেয়েরা যে এত সুন্দর হতে পারে জানা ছিল না শুভ্রর। শুভ্রর কাছে মনে হচ্ছে এই বৃষ্টিতে ভেজার মতো আনন্দকর বস্তু হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। শুভ্র যেন এক ঘোরের মধ্যেই চলে গেছে। নিজের চারপাশে রোদ নামক একটা মায়াজাল। সে পা বাড়ালো গার্ডেনের দিকে। এইদিকে রোদের চারপাশে কোনো খেয়ালই নেই, সে তো বকুল ফুল ঝরাতেই ব্যস্ত। চারদিকে রহস্যময় পরিবেশ। তার অগোছালো শাড়ির ভাঁজে এক ফাঁক দিয়ে বেরিয়ে পড়া পেটের সেই কালো তিলটাকে যে কেউ মুগ্ধ চোখে দেখছে, তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। হঠাৎই পেছনে তাকাতেই দেখতে পেল শুভ্র মায়াবী মুখ, চোখ জোড়া রোদের মায়ে আবদ্ধ। নিজেকে ছাড়ানোর অধম্য প্রসেসটা করেও যখন ব্যর্থ হতে হলো, তখন তার পাতলা কাঁপা কাঁপা ঠোঁট নেড়ে বলে উঠল, শুভ্র ভাই ছাড়ো। দূরে ঠেলে দিচ্ছিস কেন? আগে তো কখনো এভাবে সরিয়ে দিতি না। আগে কখনো কাছে আসনি, তাই দূরে ঠেলে দেওয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু আজ পড়ছে তাই বলছি ছাড়ো। আজ তো এসেছি। আজ আর আমি চাইছি না, সরো। কিরে রোমাঞ্চ চলছে? সাহেলের কথাটা শুনে দুজন বিদ্যুৎ বেগে দৌড়ে ছিটকে গেল। রোদ তো লজ্জায় লাল হয়ে দৌড়ে পালালো। শুভ্র মাথা চুলকাতে বলল, কি দোস্ত, রোদকে দেখেই তোর মধ্যে যে লুচ্চামো শুরু হয়ে যায় দেখছি। কাহিনী কি বস? শালা, তুই এখানে কি করিস? প্রেম করা দেখি গো, প্রেম করা দেখি। তবে দোস্ত, তোর জন্য 380 ভোল্টের ঝটকা ওয়েট করছে। তুই গিয়ে ঘুমা যা। পরের 1 সপ্তাহ ঘুমাতে পারবি বলে তো মনে হচ্ছে না। মানে কিসের ঝটকা? সারপ্রাইজ বন্ধু, সারপ্রাইজ। ওয়েট কর আর মজা নে, হা হা হা। আরে শোন তো। শুভ্র আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। আবার কিসের সারপ্রাইজ? এদের সারপ্রাইজ যে কি ভয়ঙ্কর তা শুভ্র বোঝা হয়ে গেছে। আল্লাহ জানে এবার কি হবে তার সাথে। জীবন থাকবে না যাবে, হো নোস। ঘুম ভাঙতেই কেমন একটা অস্বাভাবিকতা টের পাচ্ছে শুভ্র। তাদের শান্ত বাড়িটা যে সকাল সকাল কোলাহলে ভর্তি হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে সে, কিন্তু কারণটা কি? কোনো অকেশন তো নয় আজ। তবে কোন রকম আড়মোড় ভেঙে রোমের বাইরে এসে চক্ষু চড়ক গাছ। এ কি সারা বাড়ি এভাবে সাজিয়ে সং বানিয়েছে কেন? মা, মা, কি চেঁচাচ্ছিস কেন? এসব কি? এত মানুষ আর এত সাজ কেন? আজ তো রোদের এঙ্গেজমেন্ট, সাজানো তো হবেই। কি কি বলছো এসব? রোদের এঙ্গেজমেন্ট মানে কি? রোদ তো কিছু বললো না। আর হুট করে কিভাবে কি? হুট করে কই? বিয়ের জন্যই তো রোদ দেশে ফিরেছে, নয়তো 10 বছর পর দেশে কেন ফিরবে হঠাৎ করে? শর্ত এখন অনেক কাজ পড়ে আছে, আর তুইও যা, তৈরি হয়ে নে ফটাফট। কিন্তু রোদ রাজি তো? মানে অন্য কাউকে ভালোবাসে না তো? কি বলছিস এসব? ছেলেটা রোদকে অনেক ভালোবাসে। এমন ছেলে এখন লাখে একটা। রাজি না হওয়ার প্রশ্নই ওঠে না। তুই এসব না ভেবে গিয়ে রেডি হতো। শুভ্র মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি হচ্ছে এসব? তবে কি সাহেল এই সারপ্রাইজটার কথাই বলছিল? রোদ আমাকে তো একবারও বলল না। এটা হতেই পারে না। রোদের বিয়ে আর অন্য কারোর সাথে? ইম্পসিবল। হঠাৎই রোদকে গুনগুনিয়ে আসতে দেখে মেজাজ গরম হয়ে গেল শুভ্রর। কাছাকাছি আসতে হাত টেনে ছাদে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। কি হচ্ছে এসব? ছাড়ো, যখন তখন এসব কি? লাগছে তো, ছাড়ো বলছি। তোর বিয়ে ঠিক হয়েছে অথচ আমায় বলিসনি কেন? তোমাকে বলাটা যে খুব জরুরি তা জানা ছিল না, তাই প্রয়োজনও বোধ করিনি। এবার ছাড়ো। না জাগারও তো কোনো কারণ দেখছি না শুভ্র ভাই, ছাড়ো আমায়। কিসের ভাই? আগে তো জোর করে ভাই ডাকাতে পারতাম না, আর আজ ভাই হয়ে গেলাম। হ্যাঁ হয়ে গেছে। আগে যার জন্য জোর করতে তা পেয়ে গিয়ে তো তোমার খুশি হওয়ার উচিত। তবে এত সমস্যা হচ্ছে কেন? বুঝিস না তুই? এতটাও অবুঝ না তুই যে বুঝতে পারছিস না যে আমার কি সমস্যা। আমি বুঝতে চাইও না, তুমি প্লিজ সরো আমার উপর থেকে। এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এটা একটা বিয়ে বাড়ি। আশেপাশে অনেক মানুষ আছে, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে।
বরের বাড়ি থেকেও মানুষ আসছে, আমি চাই না ওদের সামনে আবার ইমেজ নষ্ট হোক। সো লিভ মি। তাই বিয়ে নিয়ে এত টেনশন? হওয়াটাই স্বাভাবিক। আর কিছু বলার সুযোগ হয়ে উঠল না রোদের। তার আগেই কারো ছোটের স্পর্শে স্তব্ধ হয়ে গেল সে। প্রথমে বুঝতে না পারলেও কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল রোদের ছুটাছুটি, কিন্তু শুভ্রর সাথে পেরে উঠল না। এক পর্যায়ে বাধ্য হয়ে জোরে ধাক্কা দিয়ে বসলো রোদ। শুভ্র একটু সরে দাঁড়াতেই বসিয়ে দিল একটা থাপ্পড়। শুভ্র গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এতটাও আশা করেনি সে। কি সমস্যা তোমার? আমি তোমার বউ নই, কথাটা কি ভুলে যাও তুমি? একটা মেয়ের সাথে এমন বাজে বিহেভ করতে রুচিতে বাঁধে না তোমার? বউ নস? বউ হতে কতক্ষণ? ছাড়ো আমায়। ঠিক বলেছ, বউ হতেও বেশিক্ষণ দেরি নেই, মাত্র 3 দিন, তারপরেই বউ হয়ে অন্যের ঘরে থাকবো। সো মাইন্ড ইট। বউ যদি হতেই হয় তো আমার বউই হবি তুই। ছোটবেলায় তো খুব বলতি, শুভ্র আমি তোমার বউ হব, বউ হব। তো আজ কিসের এত তেজ তোর? সেটা ছোটবেলার আমি, আর এখানের আমিটা অনেক পার্থক্য শুভ্র ভাই। ছোটদের মতো পুতুল খেলার বয়স এখন আর নেই। পুতুল খেলার মতো ওসব ফালতু চিন্তা ভাবনাও ফেলে আসছি সেই ছোটবেলায়। সো প্লিজ এসব মনে করে ঢং করা বন্ধ করো। আর তাছাড়া ছোটবেলায় তো তুমি বলতে তোর মতো মেয়েকে আমি কখনো বিয়ে করব না, দরকার পড়লে বিয়েই করব না, তবুও তোকে বিয়েছি। তাহলে আজ আমায় বউ বানানোর এত শখ শরীরের নেশায় নাকি? রোদ, কি বলতে চাস তুই? শুনে রাখ, নেশা হোক বা ভালোবাসা, যা ইচ্ছে তাই হোক না কেন, বউ তুই আমারই হবি। তোকে আমার চাই চাই, সেটা যেভাবেই হোক। অন্য কারো বউ হওয়ার চিন্তা করলে তাকে এবং তোকে দুজনকেই মেরে পুঁতে ফেলবো। তুমি ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও শুভ্র ভাই, তুমি পাগল হয়ে গেছো, জাস্ট পাগল হয়ে গেছো। কথাটা বলে রোদ দৌড়ে নিচে নেমে গেল। আর শুভ্র, সে তো দেওয়ালে আঘাত করেই চলছে ক্রমাগত। হ্যাঁ, পাগল হয়ে গেছে সে, টোটালি পাগল হয়ে গেছে। রোদের জন্য পাগল হয়ে গেছে। জীবনে কখনো প্রেমে পড়েনি শুভ্র, উল্টো তার প্রেমেই পড়েছে কত মেয়ে। কাউকে ভালো লাগেনি তাই পাত্তাও দেয়নি, কিন্তু আজ এমন এক পিচ্ছির প্রেমে পড়েছে যে তাকে পাত্তাও দিচ্ছে না। ওয়াও, অসাধারণ। ক্যাম্পাস কাঁপানো ছেলে আজ একটা পিচ্ছি মেয়ের প্রেমে কুপোকাত। সেম অন ইউ শুভ্র, সেম অন ইউ। শুভ্র রুমের মধ্যে পায়চারি করছে আর সাহেল বেডে বসে আপেল খাচ্ছে। ওই শালা, আমি এইদিকে টেনশনে বাঁচি না, আর তুই বসে বসে আপেল খাচ্ছিস? তো কি করতে বলছিস তুই? তোর টেনশন লাগছে, তুই টেনশন কর। আমি কি বিয়ে বাড়িতে টেনশন করতে আসছি নাকি? খাইতে আসছি, সো খাবো, এটাই স্বাভাবিক। শালা হারামি, বন্ধু তোর অথই জলে হাবুডুবু খাচ্ছে আর তুই নিশ্চিন্তে বিয়ে এনজয় করছিস। এতটা সেলফিশ তুই? বিশ্বাস কর দোস্ত, আল্লাহর কসম, যদি তুই পানিতে হাবুডুবু খাইতি তাহলে আমি আপেল না খেয়ে তোরে বাঁচানোর ট্রাই করতাম। বাট তুই তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস, এখানে বাঁচাতে গেলে আমিও হাবুডুবু খাইতে শুরু করব। এমনিতে এত কম্পিটিশন চলছে, সো আমি এর মধ্যে নাই। সাহেল, অলওয়েজ মজা ভালো লাগে না। আমার বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই মজা করে যাচ্ছিস। টু মাচ ইয়ার। হেই সারে সর্বনাশ, তুই বিয়ে করলি কবে? বউ পাইলি কবে? চর খাইতে চাস? ওকে আমি সিরিয়াস দোস্ত, তুই এক কাজ কর, কন্যাকে তুলে নিয়ে সব করে ফেল, আই মিন বিয়ে করে ফেল। তো অবশ্যই করবি, ভালোবাসার জন্য কত অসভ্যতা ধ্বংস হয়ে গেল, আর তুই এই সামান্য বজ্র ছেলের পদ্মপি ধ্বংস করতে পারবি না? এই তোর ভালোবাসা? ঢং কমাই কর, কিন্তু রোজ যে মাইয়া রাজি হবে বলে তো মনে হচ্ছে না। লাইক সিরিয়াসলি, এই আহাম্মকের ঢেকি, তুই কি মেয়ে তুলে নিয়ে যাওয়ার আগে ওর পারমিশন নিবি নাকি ছাগল? যে হে মিস কন্যা, আই কিডন্যাপ ইউ। ডাফার, আমরা মেয়েকে কিডন্যাপ করছি, কিডন্যাপিং মেয়েটি হবে আকর্ষণিক, এটাই নিয়ম, বুঝছিস? এমন ভাব করছিস যেন লাইফে কত কিডন্যাপ করছিস। হ্যাঁ, তো তোর সন্দেহ আছে? তোর বোনকে তো তুলে নিয়েই বিয়ে করতাম, বাট দেখ আমি তুলে নেওয়ার আগেই সে বাসায় গিয়ে হাজির, সুযোগই দিল না। তবে আমি তোকে একটা ফ্রি অ্যাডভাইস দিতে পারি। কি? যদিও তোর সব অ্যাডভাইস খ্যাতমার্কা, তবু বল শুনি। দেখছি দাম দিলে না তো, তুই অলওয়েজ আমার সাথে এমন করিস, কষ্ট হয় আমার। হইছে, কেউ দেখতেছে না, সো এবার ঢংটা থামা, বল কি বলবি। শোন, রোদকে বউ সাজানোর পর কিডন্যাপ করছি, বুঝছিস? কেন?
তাহলে সাজানোর এক্সট্রা টাকা লাগবে না। শালা কিপটা। নাদিয়া ঠিকই বলে, তুই আসলেই কিপটা। আমি এত বড় বিজনেসম্যান হয়ে আমার বউয়ের সাজ নিয়ে কিপটামো করব? এই তো লজিকটা বুঝলি না। আবে মাইয়াকে সাজাতে সাজাতেই দেখবি কেল্লা ফতে। রোজ যে মাইয়া চেঁচাইয়া তো পুরো পালার কাঁপায়ে ফেলবো। তারপর মেয়েদের সাজাতে যেই টাইম লাগে এতক্ষণ তোর ফুপা মশাই তোর উদ্ভিদ শ্বশুর মশাই পুলিশ নিয়ে হাজির হয়ে যাবে। সিরিয়াসলি? অবভিয়াসলি সিরিয়াসলি, আমি ফাউল কিছু বলি নাকি? অ্যাকচুয়ালি তুই যা বলিস সব ফাউলই বলিস, তাই বিশ্বাস করতে কষ্ট হয়। তুই আবার অপমান করছিস আমায়? থাক তুই, আমি তার চেয়ে সুন্দরী মাইয়া দেখে আসি, তাও লাভ আছে। চুপচাপ বস, নয়তো নাদিয়াকে এখনই ফোন করে বলবো তুই এখানে কি করছিস। আরে দোস্ত, তুই তো আমার কলিজা। দেখ আমি এখানে বসে আছি, বোম মারলেও সরতাম না, একদম পাক্কা। রোদের গায়ে হলুদ আজ, আর কালি বিয়ে। সবার আনন্দের সীমা নেই, শুধু শুভ্র ছাড়া। শুভ্র শুধু চটপট করছে আর সাহিলকে জ্বালিয়ে মারছে। জীবনের প্রথম প্রেম বেচতে যাবে, এটা তো হতেই পারে না, কিছুতেই না। সাহিল আবারও তার ফ্রেন্ডদের ইনফর্ম করছে সবাই এসে হাজির। সবাই নাকি দারুণ এক্সাইটেড, বিয়ের আসর থেকে বউকে কিডন্যাপ করবে। এর চেয়ে অ্যাডভেঞ্চার কিছু কি হয় নাকি? তাদের প্ল্যানিং এর শেষ নেই। এদের দেখে মনে হচ্ছে সব কটা বিশ্ব ব্যাংকে ডাকাতি করতে যাচ্ছে। যত সব কিছুতেই বাড়াবাড়ি, যাকে বলে আর কি। আর সাহেল যেখানে আছে সেখানে বাড়াবাড়ির জিনিসটাও বাড়াবাড়িভাবে থাকে অলওয়েজ, এটাই নিয়ম। এদের মধ্যে আসিফের কথাটা শুভ্রর বেশ মনে ধরছে। হ্যাঁ, তার উচিত রোদকে আবার বুঝিয়ে বলা। কারোর জন্য ডিসপার্ট হওয়াটা যদি ভালোবাসা হয়, তাহলে শুভ্র রোদকে প্রচুর ভালোবাসে, এটাই রোদকে বোঝাতে হবে। তাহলেই ঝামেলা খতম। কিন্তু রোদকে ছাদ পর্যন্ত আনবে কিভাবে? ওর আশেপাশে যাওয়া তো এখন দুষ্কর। এটা নিয়ে ওর ফ্রেন্ডদের প্ল্যানিং এর সীমা নেই। অবশেষে প্ল্যান তৈরিও হয়ে গেল। রোদ তার ফ্রেন্ড আর আপুদের ছাদে আড্ডা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। শুভ্র সহ ওর ফ্রেন্ডও আছে সেখানে। আড্ডা এখন চরমে পৌঁছে গেছে। ঠিক তখনই সাহেল বলে উঠল, রোদ, বিয়ে হয়ে তো কাল চলে যাবে, একটু চা খাইয়ে সবার সেবা করে যাও। শুভ্র সব ফ্রেন্ডও তালে তাল মিলালো সাথে। মেয়েরও এটাই তো তাদের প্ল্যান, রোদকে একা বাইরে বের করা। কি হলো, যাও? হ্যাঁ যাও রোদ। আচ্ছা আমি যাচ্ছি। নাও হ্যাপি? বহুত। রোদ বেরিয়ে যেতে শুভ্র ফোনের বাহানা করে বেরিয়ে গেল। আর সাথে সাথে রোদকে টেনে নিয়ে স্টোররুমে ঢুকে গেল। সব যেহেতু আগে থেকে সেট, সো কোনো সমস্যাও হলো না। কি সমস্যা কি তোমার? এখানে আনলে কেন? সরো, আমায় যেতে দাও। প্লিজ রোদ, একটু শোনো আমার কথা। কি বলবে তুমি? যাই বলো না কেন, আমার কিছুই শোনা নেই, আমাকে যেতে দাও। প্লিজ রোদ, একটু শোনো প্লিজ। ওকে বলো কি বলবে, বাট দূরে দাঁড়িয়ে বলো। রোদ প্লিজ বিয়েটা করিস না প্লিজ। পাগল হয়েছো তুমি? কাল বিয়ে আর তুমি বলছো বিয়ে করব না? আমি আমার হবু বরকে যথেষ্ট ভালোবাসি, আর আমি তাকে অবশ্যই বিয়ে করব। তোমার যদি এটাই বলার থাকে তো বলা শেষ। এবার আমি গেলাম। রোদ আমিও যে তোকে ভালোবাসি, তার কি হবে? পারবো না তো তোকে ছাড়া থাকতে। লাইক সিরিয়াসলি, তুমি আমায় ভালোবাসো? নাইস জোক। প্লিজ শুভ্র ভাই, এসব প্র্যাঙ্ক বন্ধ করো। আই হ্যাভ টু গো। এটা প্র্যাঙ্ক নয় রোদ, আই ম্যাডলি লাভ উইথ ইউ। প্লিজ বোঝার চেষ্টা কর, একটু বোঝ আমায় প্লিজ। সত্যি তোকে ছাড়া চলবে না আমার। যে ছেলে আমায় দু চোখে দেখতে পারতো না, কথায় কথায় গায়ে হাত তুলতো, সে আমায় ভালোবাসে? অসাধারণ। বাট এখন কিছু করার নেই। তাছাড়া এই 10 বছর যখন চলেছে, এখনো চলবে। যেতে দাও আমায়। ওটা 10 বছর আগের কথা, ওসব ভুলে যা প্লিজ। 10 বছর আগের কথা টেনে এনে আমায় এখন শাস্তি দিস না প্লিজ। তোমাকে শাস্তি দেওয়ার মুডও এখন আমার নেই শুভ্র ভাই। প্লিজ এসব ন্যাকামো বন্ধ করো আর আমায় যেতে দাও। তোর কাছে এসব ন্যাকামো লাগছে? তা নয়তো কি, আমার আর ভালো লাগছে না, সরো তো। কথাটা বলে রোদ বেরিয়ে গেল। শুভ্র আর আটকায়নি, কি বলবে তাই বুঝতে পারছিল না।
সব যেন গুলিয়ে যাচ্ছে শুভ্রর। ভালোবাসার কথাটা বলাটা হাজারো প্রেজেন্টেশন দেওয়ার চেয়েও যে হাজার গুণ কঠিন তা আজ বুঝে গেছে শুভ্র। শুভ্র রুম থেকে বের হতেই দেখলো সব কটা দরজার সামনে দাঁড়িয়ে আছে আর শুভ্র দিকে হা করে তাকিয়ে আছে, যেন সে আস্ত একটা এলিয়েন। কি সমস্যা? এভাবে তাকিয়ে আছিস কেন? হানিমুন করলাম, আই প্র্যাকটিক্যালি দেখাই কি কি করছি। ডাফার, আরে জেঠোস, কেন শালা? রোদ কি বললো তাই বল। ঠাস করে মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। তার নাকি এসব ন্যাকামতে টাইম নেই। দোস্ত, মোস্ট পপুলার বিজনেসম্যান একটা মেয়ের কাছে কপকতা ভাবা যায় আল্লাহ। চুপ কর তো তোরা। ধ্যাত, সারা জীবন চিরকুমার থাকতে হবে মনে হচ্ছে। প্রেমে পড়ার জন্য আর মেয়ে পাইলাম না, শেষমেশ এই পিচ্ছি। আল্লাহ, তোরাও কোন পাহাড় উদ্ধার করতে পারছিস? 10 জন মিলে একটা মেয়েকে ম্যানেজ করতে পারছিস না? আরে দোস্ত, আমরা একটা শুভ্রকে কি সামলাতে পেরেছি এতদিনে? আর তার উপর যে ঝাল ঢালে, সেই মাইয়াকে ম্যানেজ করতে কাঠখড় পুরাইতেই হবে রে। বাট আমরা পুরো বাংলাদেশের কাঠখড় পুড়িয়ে ছাই করে ফেলবো, নো টেনশন। মাইন না খাবার চাইলে চোখের সামনে থেকে বিদায় হ শালা। শুভ্র, এই শুভ্র, তুই এখনো কুল কেমনে? প্রিপারেশন নিয়ে কেমনে কিডন্যাপ করবি? হয়ে গেছে। কি হয়ে গেছে? কিডন্যাপ হয়ে গেছে। কেমনে কি? তুই তো এখানে, তো কিডন্যাপ কিভাবে হলো? কিডন্যাপার হায়ার করেছিলাম, তারাই করেছে। আমি নিজে কিডন্যাপ করবো এটা তুই ভাবলি কিভাবে? ডাফার, কই আছো এখন? যেখানে থাকার কথা ছিল সেখানেই আছে। তাহলে চলো জলদি, নয়তো আবার গন্ডগোল হয়ে যাবে সব। চল। ডাফার খোল বলছি, আমি খুলে দিয়ে দেখ, এক একটাকে কিমা বানিয়ে ছেড়ে দিব। ম্যাম, আপনি শান্ত হন, স্যার আসলেই খুলে দেব। তোর স্যারের 14 পুরুষ উদ্ধার হোক, অসভ্য লোক। কোথায় তোদের স্যার? ডাক্তারকে। আমি এসে গেছি বেবি। শুভ্র ভাই তুমি? জি আমি। তোকে তো বলেছিলাম বিয়ে আমি তোকেই করব, তুই রাজি হলি না। কি আর করা, আই ওয়াজ হেল্পলেস। তুমি এতটা নিচে নামবে আমি ভাবিনি। এবার কি তুমি জোর করে বিয়ে করবা? দরকার হলে তাই। কখনো না, তোমাকে আমি কিছুতেই বিয়ে করব না, করব না, করব না। আগে তো এই আমার জন্যই পাগল ছিলি, এখন কি সমস্যা? ওই যে আগে মাথার স্ক্রু ঢিলা ছিল, এখন ঠিক হয়ে গেছে, তাই এখন আর তুমি বিয়ে করার মতো বোকামো করতে চাই না। ছাড়ো আমায়। প্লিজ রোদ, শোনা, বোঝার চেষ্টা কর প্লিজ। এমন জেদ করিস না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। ভালোবাসি রে, খুব ভালোবাসি। 2 দিনে এত ভালোবাসা আসে কোথা থেকে? ভালো তো আগে থেকেই বাসতাম, তুই বলার বা বোঝার সুযোগ দিয়েছিলি কি? আগেই তো হারিয়ে গেলি ধরাছোঁয়ার বাইরে, তখন আমার সাথে দীর্ঘশ্বাস ছাড়া কিছুই ছিল না। মিথ্যে অজুহাত দেবে না, ছাড়ো আমায়। শুধু ভালোবাসা কেন, ভালোবাসার পাহাড় এনে দিলেও আমি তোমায় বিয়ে করছি না। ছাড়ো তো, আমার বর নিশ্চয় এসে গেছে। ঠাটাই দিব একটা। আমি এখানে তোর হাতে পায়ে ধরছি আর তুই তোর বর নিয়ে চিন্তায় মরছিস। এত ভালোবাসা, মেরে পুঁতে ফেলবো তোর বরকে। আসিফ, হ্যাঁ দোস্ত বল। কাজী কই? নিয়ে আয় তাড়াতাড়ি, বিয়েটা এক্ষুনি হবে। দোস্ত, কাজী রাস্তায় জ্যামে পড়েছে, এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই। ওকে। দেখো, ভালো হচ্ছে না বলে দিলাম। বললাম তো করবো না বিয়ে, জোর করছো কেন? ভালোবাসি তাই। ভালোবাসো? মনে আছে বলেছিলাম ভালোবাসার রং গাঢ় লাল। হয়তো আজ তা আমার কাছে, কাল হবে তোমার কাছে, শুধু সময়টা ভিন্ন আর কিছুই নয়। সেদিন হেসে উড়িয়ে দিয়েছিলে তো, তো আজ কি হলো? তোর কথাটা তো সেদিনই বুঝেছিলাম, যখন আমায় ছেড়ে দূরে চলে গিয়েছিলি। প্রতিটি মুহূর্তে তোকে মিস করেই বুঝেছি ভালোবাসাটা আসলে কি, দূরে থাকাটা কত কষ্টের, শূন্যতাটা কত ভয়াবহ। দেখো শুভ্র ভাই, তখন আমি ভালোবাসতাম, তুমি বাসতে না। আর এখন তুমি বাসো, আমি বাসি না, ইকুয়াল ইকুয়াল। এবার আমায় যেতে দাও প্লিজ। আমি আমার হবু বরকে ভালোবাসি, তোমাকে নয়, প্লিজ। চুপ, একদম চুপ। বিয়ে তো তোকে করতেই হবে, এখন এবং এই মুহূর্তে। সাহেল, কাজী এখনো এলো না কেন? এই তো চলে এসেছে বাবা, নো চাপ। কথাটা শুনে পেছনে তাকিয়ে শুভ্র চোখ বেরিয়ে আসা উপক্রম।
এ কি ফুপা? শুধু ফুপা নাকি শুভ্র বাবা মা সহ আত্মীয় স্বজন সব? কেমনি কি ওরা কিভাবে জানলো শুভ্রদের লোকেশন? এবার কি হবে? তো তোমরা তো ছেলের বিয়ে তো, আমরা আসবো না? মানে তোমরা রেগে নেই আমার উপর? আরে রাগ করবো কেন? আজব কথা বলিস। আরে ওকে বেঁধে রাখছো কেন? খুলো। আর কাজী সাহেব আসেন আসেন। এবারও যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। তার হচ্ছেটা কি? বন্ধুদের দিকে তাকিয়ে দেখলো তাদেরও মুখে হাসি, হাসি আর হাসি। আরে এখানে হাসির কিছু হইছে নাকি? রোদও মহাখুশি। মা, তোমরা একটু রেগে নেই? আমি যে রোদকে কিডন্যাপ করলাম, বরযাত্রীরা তোমাদের অপমান করেনি? নিজেদের নিজেরাই কিভাবে অপমান করব? আমরাই তো বরযাত্রী। মানে মানেটা খুবই সহজ সরল। আর সাবলি আজ রোদের বিয়েতে তোর সাথেই ছিল। হোয়াট? জি হ্যাঁ, আন্টি তোর ঘর পরিষ্কার করতে গিয়ে তোর ডায়েরিটা উদ্ধার করে, যেখানে রোদকে নিয়ে তোর প্রেম বাক্যর সরাসরি। হঠাৎ হারিয়ে যাওয়া রোদকে পাওয়ার আশায় যে একের পর এক মেয়েকে রিজেক্ট করছিস তা বেশ বুঝতে পারে আমাদের ইন্টেলিজেন্ট আন্টি। তারপরে বিয়ে ঠিক করা হয় রোদের সাথে, কিন্তু রোদ বিয়ে করতে নারাজ। সে কিছুতেই তোকে বিয়ে করবে না। ওকে হাজার বুঝেও যখন লাভ হলো না, তখন শেষ চেষ্টা হিসেবে তোর ডায়েরিটা পাঠান হলো ওর কাছে। আর মাইয়া দেখো ইমোশনালে ভেসে গিয়ে রাজি হয়ে গেল। তবে ওর একটা শর্ত ছিল। এই রুহান, তুই থাম। এখন আমি বলি এবার। শর্তটা ছিল তোকে যেন বিয়ের কথাটা বলা না হয়। সে তোকে শাস্তি দিতে চাই, তাই সবাই চুপ। তার মানে তোরা সব জানতি, তাহলে এসব কেন? দোস্ত, এসব আমাদের করা। তুই বন্ধু হিসাবে হেল্প চাইলি, না করে পারি? তাই তুমুল আগ্রহে হেল্প করলাম। তোর বউকেই তোকে কিডন্যাপ করে এনে দিলাম। দারুণ করছি না? একেই বলে কর্তব্যবোধ। সাহেলের কথায় সবাই হেসে উঠল। সুব্রত নিজের বোকামিতে নিজেই গালে চড় মারতে ইচ্ছে করছে। তার আগে ফাজিল ফ্রেন্ডগুলোকে আছাড় দিতে ইচ্ছে করছে। প্রেস্টিজের 13টা বাজিয়ে ছেড়ে দিয়েছে ইয়ার। শুভ্রর প্যাঁচা মুখ আর রোদের হাসি মুখ অবশেষে ক্যামেরা বন্দি হলো। আর ওরও বন্দি হলো একটা নতুন বন্ধনে, ভালোবাসার পবিত্র বন্ধন। বাসে করে ঢোকার সাহস জোগাতে পারছে না শুভ্র। এক পা এগুলোই পা যেন অটোমেটিকলি 2 পা পিছিয়ে যাচ্ছে। আর তার পিছনে দাঁড়িয়ে থাকে এই 10 হারামজাদাকে দেখে ওর কনফিডেন্স লেভেল আরো লো হয়ে আসছে। এমন বন্ধু থাকলে মানুষ আর শত্রুর কাছেও সেফ ফিল করবে। মীর জাফর এক একটা। এদের দাঁত কেলানো দেখে শুভ্রর ইচ্ছে করছে গুড়ে দৌড় লাগায়। 1 সপ্তাহ যাবৎ যে সারপ্রাইজগুলো পেয়ে চলছে, তারপর আর ভরসা রাখতে পারছে না এদের ওপর। না জানি কি করে রাখছি ভিতরে। তার থেকে বড় কথা রোদ। সে ছোটবেলায় কোমলমতি রোদ যে এখন বাঘিনী হয়ে গেছে, তা এতদিনে বেশ বুঝে গেছে শুভ্র। এই বাঘিনীর হাতেও যে তার নিস্তার নেই, সে সম্পর্কে নিঃসন্দেহ শুভ্র। এইসব চিন্তায় পড়ে গেছে শুভ্র। দরজার পাশে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। এই শালা, তুই যাবি ভেতরে নাকি মারুম? যাচ্ছি তো। তো জানা। কথাটা বলে সাহেল এক ধাক্কায় শুভ্রকে রুমের ভেতর আছাড় করে দিল। শুভ্র হুমড়ি খেয়ে পড়ল। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বিছানায় গুটিসুটি বসে থাকা রোদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। হাই। কি চাই মানে? কি চাই মানে? এখানে কেন এসেছেন? তো বাসর ঘরে মানুষ যে কারণে আসে আমিও তাই এসেছি। শখ কত! পুরো 10 বছর আমাকে কষ্ট দেওয়ার পর আসছেন বাসর করতে? আরে কষ্ট তো তুই দিয়েছিস আমাকে। 10টা বছর দূরে ছিলি, বাবা মার সাথে ঠিকই কথা বলেছিস, কিন্তু আমাকে তোর নাম্বারটাও দিতে মানা করে দিয়েছিস। কোথায় আছিস সেটা বলা তো দূরের কথা, শুধু জানতাম তুই দেশে নেই, ব্যাস। এটাই কি তোমার প্রাপ্য ছিল না? সেই ক্লাস 1 থেকে তোমার পেছনে পাগল ছিলাম। তখন তুমি ক্লাস 8-এ পড়তে, আমি বাচ্চা ছিলাম, কিন্তু তুমি তো বড় ছিলে। বোঝাতে পারতে আমায়, কিন্তু না। বোঝানো তো দূরের কথা, কখনো অবহেলা ছাড়া অন্য কিছু তোমার মনে ছিল আমার জন্য? বলো। সবসময় আমাকে ফেলে দেয়া কোনো জিনিসের মতো ট্রিট করতে, কারণ জানতে এই রোদ তোমার পেছনে পড়ে থাকবেই। সরি রোদ, তখন বুঝতে পারিনি, মাফ করে দে প্লিজ। সরি? জাস্ট একটা সরি?
তুমি জানো সেদিনের পর থেকে কত রাত আমি শুধু কান্না করে কাটিয়েছি। ছোট্ট একটা ব্যাপার নিয়ে কতটা নিষ্ঠুরের মতো মেরেছিলে আমায়, তাই চলে গিয়েছিলাম তোমার প্রতি সব ভালোবাসাটুকুকে জেদে রূপান্তর করে। 10টা বছর একটা বারও ইচ্ছে হয়নি তোমার সাথে দেখা করার, কিন্তু হঠাৎ যখন মামুনি বিয়ের প্রপোজাল দিল অবাক হলাম, কিন্তু মেনে নিতে পারিনি। স্ট্রংলি মানা করে দিয়েছিলাম, কিন্তু সিদ্ধান্তটা পাল্টাতে বাধ্য হলাম তোমার ডায়েরিটা পড়ে। কি কাহিনী বলো তো? আমি চলে যেতেই ভালোবাসা উপচে পড়ছিল নাকি? ডায়েরিতে শুকিয়ে যাওয়ার রক্তের ছাপ কেন? ভালোবাসি তোকে, কতটুকু জানি না, কিভাবে তাও জানি না। শুধু কষ্টটাই জানি, ঠিক কতটা কষ্ট হয়। তুই যখন আমাদের বাসায় আসা বন্ধ করে দিলি, প্রথম দিনটা নিজেকে বুঝিয়েছি আমি অনেক হ্যাপি, কিন্তু পরের দিনগুলো যে এভাবে অসহনীয় হয়ে উঠবে ভাবিনি। প্রথমে মন খারাপ, তারপর দম বন্ধ ভাব, যেন গলায় ফাঁস দিয়েছে কেউ। তোর বলা শুভ্র, এই শুভ্র, ওহ সরি সরি শুভ্র ভাই, তুমি বলো আমায় কি করতে হবে? আমি তোমার জন্য সব করতে পারি। আবার ছাদে দাঁড়িয়ে তোর হঠাৎ বলে ওটা, বুঝলে শুভ্র ভাই, আমি না আজ নামাজ পড়ে আল্লাহকে বলেছি, আল্লাহ যেন তোমার সব রাগগুলো মেঘ করে দেয়। ওই দেখো, ওই সাদা মেঘের মতো। তুমি এত রাগী কেন বলো তো? শুধু শুধু আমায় বকো। তোর সেই ছোট ছোট কথাগুলো শোনার জন্য পাগল হয়ে পড়ছিলাম। সেই মুহূর্তে আমি আর কিচ্ছু বুঝতে পারছিলাম না, শুধু মাথায় একটা কথাই ছিল, তোকে আমার এই মুহূর্তে চাই। শেষমেশ আম্মুকে গিয়ে জিজ্ঞেস করে নিলাম তোর কথা, তুই কেন আসিস না? আম্মু সাবলীল ভঙ্গিতে বলে দিলেন তুই আর দেশে নেই। কিন্তু কথাটা আমি এতটা সহজে নিতে পারলাম না। আমার পৃথিবীটা যেন ঘুরে গেল মুহূর্তেই। আমি এমন কিছু আশা করিনি কখনো। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। সেদিন রাগে দুঃখে হাত কেটে ডায়েরির পাতা ভিজিয়েছিলাম, জানি না কেন, হয়তো তোকে মারার শাস্তি দিচ্ছিলাম নিজেকে। রোদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্রর চোখে পানি টলমল করছে। একটা মুচকে হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলো। কারো জন্য কেউ অসুস্থ হয়ে যেতে পারে, আমি এটা কোনো কালেই বিশ্বাস করতাম না। কিন্তু জেএসসি পরীক্ষার আগে যখন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন কেন যেন মনে হচ্ছিল তোকে একবার দেখতে পারলেই আমি সুস্থ হয়ে যাব। একবার তোর মুখে শুভ্র নামটা শুনলেই ব্যথাগুলো দৌড়ে পালাবে। কিন্তু কোনো উপায় ছিল না। তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নেই, নিজেকে বোঝাই তুই ফিরবি, অবশ্যই ফিরবি। কিন্তু বছর ঘুরে যখন 15 জুলাই আসতো, তখন নিজেকে আটকাতে পারতাম না। ওই দিনটাতেই তোকে মেরেছিলাম, যার জন্য তুই আমার থেকে দূরে চলে গিয়েছিলি। ভাবতেই চাপা কষ্ট আর রাগ ঝাপটে ধরতো আমায়। ওই দিন খুব কান্না পেত। ছেলেদের তো কাঁদতে নেই, ওদের স্ট্রং থাকতে হয়, তাই রক্ত ঝরাতাম, নিজেকে শাস্তি দিতাম। দেখ, তোর জন্য এতদিনেও আমি সিঙ্গেল আছি। যেদিকে সাইল এক বাচ্চার বাপ হয়ে গেছে, জানিস আম্মুর আনা এক একটা মেয়েকে কত কষ্টেই না ভাগাতে হয়েছে, আল্লাহ মালুম। তবে সব কষ্ট সার্থক। আমার শেষ বিকেলের তুমি হয়ে, আমার কষ্টের শেষ বিকেলটাকে রাঙিয়ে দিতে তুই আজ আমার পাশে, আমার হয়ে আমার সাথে বসে আছিস। ব্যাস, তাতেই 10 বছরের কষ্ট উধাও। তুমি তো নকল বউ সেজে থাকা আমার প্রেমেই পড়েছিলে। আমি বেশ বুঝেছি, যেভাবে তাকিয়ে থাকতে আমার দিকে, রোদকে ভালোবাসলে মোটেও প্রেমে পড়তে না। আরে আমি তো কনফিউজ ছিলাম তখন। আমি ভাবছিলাম যদি আমি বিয়ে করেও থাকি তাহলে মেয়েটিকে, রোদ নাকি অন্য কেউ। আমি তো রোদ ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা না। আর তাছাড়া চেনার প্রচেষ্টা চালাচ্ছিলাম, বাট তোদের কথাবার্তায় সব কিছু আওলায় যাচ্ছিল, বুঝলি? তো তো কি? আমি কন্টিনিউ করতে পারি আমার বাসর? ভাবতে হবে, ভাববো, চিন্তা করব, তারপর বলবো। পারো কি পারো না? কি? তাহলে দেখা যাবে ততদিনে সাহেল নাতিপুতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখেই যাচ্ছি। কারণ তখনও তোর ভাবনা চিন্তা শেষ হবে বলে মনে হয় না। তার থেকে 2-3টা গার্লফ্রেন্ড রিজার্ভ রাখতাম। এদিকে তুই ভাবতি ওদিক না হয় আমি ওদের সাথেই খুন করে ফেলবো। আমি তো এক পায়ে রাজি। তোর হাতে সবই আদর, সবই ভালোবাসা, তাই এক কথায় মরতেও রাজি। তো মারবি আয়। দূরে গিয়ে বসো বলছি। কেন মারবি না? খুনসুটি ভালোবাসাগুলো চলতে থাকুক এভাবেই অবিরাম গতিতে। ভালোবাসার রঙে রাঙা হোক সবাই। তবে আপাতত আমাদের এই রোম থেকে যেতে হচ্ছে। এটা রোদ শুভ্রর শেষ বিকালের গল্প। সে গল্পের শেষ বিকালে মেতে ওঠার অধিকার শুধু তাদেরই। তাই কাভাবে হাড্ডি না হয়ে একটু লাজুক হাসিতে বিদায় নিই সবাই। ওরা না হয় রাঙা হোক ভালোবাসার রঙে। ধন্যবাদ।